স্বামী বিবেকানন্দের কর্মযোগ নিয়ে যে আলোচনা আমরা শুরু করেছিলাম, প্রথম পর্বে মানুষের চরিত্রের উপর কর্মের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম। আর আজ আমরা আলোচনা করব নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় সেই প্রসঙ্গে। স্বামীজি বললেন, সংসারী অপেক্ষা সংসার ত্যাগী মহান। এই কথা বলা ঠিক নয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, সংসার থেকে আলাদা হয়ে স্বাধীন সহজ জীবনযাপন অপেক্ষা সংসারে থেকে ঈশ্বরের সাধনা করা অনেক কঠিন কাজ। তাই প্রত্যেকেই এখানে গুরুত্বপূর্ণ। তিনি বললেন, সিংহাসনে বসা রাজা যতটাই মহান ও গৌরবের অধিকারী, রাস্তায় দিনরাত পরিশ্রম করে চলা একজন ঝাড়ুদারও ঠিক ততটাই গৌরবের অধিকারী। তিনি ব্যাখ্যা দিলেন, রাজাকে সিংহাসন থেকে তুলে ঝাড়ুদারের কাজ দিয়ে দেখো তিনি কতটা ভালোভাবে পারেন। আবার ঝাড়ুদারকে নিয়ে সিংহাসনে বসিয়ে দাও, দেখো সেই বা রাজকার্য কিভাবে সামলায়। অর্থাৎ নিজেদের কাজ ছাড়া বিপরীত কাজ কাউকে দিলে সে সেই কাজটা ঠিকমতো করতে পারবে না। তাই আমরা বলতে পারি, নিজের নিজের কাজে সবাই মহান বড় হয়ে থাকে। কাউকে ক্ষুদ্র আর কাউকে বড় ভাবা ঠিক নয় সবসময়। স্বামীজি বললেন, একই আদর্শ দ্বারা সকলকে বিচার করা অথবা সকলের সামনে একই আদর্শ তুলে ধরা ঠিক নয়। সমাজের সব পুরুষ মহিলারা এক ধরনের নয়। সকলের ধারণা শক্তি কর্মশক্তি একরকম নয়। প্রত্যেকের নিজ নিজ আদর্শে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করুক। আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শের দ্বারা বিচার করা ঠিক নয়। ওক গাছের আদর্শে আপেলের অথবা আপেল গাছের আদর্শে ওকের বিচার করা উচিত নয়। আপেল গাছের আদর্শকে আপেলের সঙ্গে অথবা ওক গাছের আদর্শকে ওক গাছের সঙ্গেই বিচার করা উচিত। স্বামীজি তাই বললেন, প্রত্যেক ব্যক্তিকে তার নিজের সর্বোচ্চ আদর্শ অনুসারে চলার চেষ্টা করা উচিত এবং সেই আদর্শ সত্যের যতটা নিকটবর্তী হয় তার জন্য চেষ্টা করা উচিত। স্বামীজি বললেন, কোনো কিছুকেই ভয় করো না। ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতা মানুষকে ঈশ্বর বা ভগবানের সংযোগ থেকে বিচ্ছিন্ন করে নানা পাপ কর্মে টেনে নিয়ে যায়। সুতরাং জগতের ঘৃণা ও উপহাসের দিকে কোনো রকম লক্ষ্য না রেখে অকুত ভয়ে নিজের কর্তব্য করে যেতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই বড়। স্বামীজির এই মূল্যবান কথাটি তিনি নিজেই একটা সুন্দর গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন। কোনো এক দেশে একজন রাজা ছিলেন। তিনি তার রাজসভাতে আগত সমস্ত সাধু সন্ন্যাসীদের জিজ্ঞাসা করতেন, সংসার ত্যাগ করে সন্ন্যাস যে নিয়েছে সে বড়, না সংসারে থেকে যে গৃহস্থের সমস্ত কর্ম করে যাচ্ছে সে বড়? বিভিন্ন জ্ঞানী বিজ্ঞ মানুষেরা বিভিন্ন উত্তর দিতে থাকলেন। কে বললেন সন্ন্যাসী বড়। রাজা প্রমাণ চাইলেন। তখন প্রমাণ দিতে যারা ব্যর্থ হলেন সংসারী হওয়ার আদেশ দিলেন। আবার যারা বলল সংসারে থেকে যারা গৃহস্থের কর্তব্য পালন করে চলেছেন তারা বড়। রাজা আবারও প্রমাণ চাইলেন, কিন্তু প্রমাণ দিতে ব্যর্থ হলে রাজা তাদেরকে নিজের দেশেই বসবাসের আদেশ দিলেন। তখন সেই সভাঘরে উপস্থিত এক যুবা সন্ন্যাসী বললেন, মহারাজ, সংসার ত্যাগী সন্ন্যাসী ও সংসার থেকে গৃহস্থের কর্ম করে যাওয়া ব্যক্তি উভয়েই বড়। রাজা প্রমাণ চাইলেন। তখন ওই সন্ন্যাসী বললেন, মহারাজ, আমার কথার প্রমাণ পেতে হলে আপনাকে আমার মতো হয়ে বেশ কিছুদিন আমার সঙ্গেই কাটাতে হবে। রাজা তখন সন্ন্যাসীর দেয়া প্রস্তাবে রাজি হয়ে এক দেশ থেকে আর এক দেশে ঘুরে ঘুরে অন্য একটি বড় রাজ্যের রাজার রাজধানীতে চলে এলেন।
সেখানে তখন মহা সমারোহে সুসজ্জিতভাবে রাজকন্যার স্বয়ম্বরের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে রাজা মহারাজারা সেই স্বয়ম্বরে উপস্থিত হয়েছিল, কিন্তু কেউই তাদের গুণের দ্বারা বা বীরত্বের দ্বারা রাজকন্যার মন জয় করতে পারল না। তাই এই স্বয়ম্বর সভা দীর্ঘদিন ধরে চলতে থাকলো। যত সময় এগোলো ততই আগের থেকে বেশি পরিমাণ লোকের সমাগম ও সভার দৃশ্য চমৎকার ও অদ্ভুত হতে লাগলো। এইরকম একদিন স্বয়ম্বর সভা চলার সময় রাজকন্যা দেশ বিদেশ থেকে আগত রাজা কিংবা যুবরাজদের সামনে এগিয়ে চললেন কাউকে ভ্রুক্ষেপ না করেই। সবাই ভাবতে লাগলেন আজও অন্যান্য দিনের মতো স্বয়ম্বর সভা বোধহয় ব্যর্থ হতে চলেছে। কিন্তু সবাইকে অবাক করে সবার এক প্রান্তে থাকা একজন যুবা সন্ন্যাসীকে দেখে রাজকন্যা বাহকগণকে থামতে বললেন। সন্ন্যাসীটির প্রকাশ ও উজ্জ্বলতা এতটাই বেশি ছিল যে স্বয়ং সূর্যদেব আকাশ মার্গ ছেড়ে ধরাতলে সেই সভাগৃহে উপস্থিত হয়েছিল বলে মনে হচ্ছিল। রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীর কাছে গিয়ে বরমালা পরিয়ে দিলেন। যুব সন্ন্যাসী তখন বরমালাটি ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এ কি নির্বুদ্ধিতা! আমি সন্ন্যাসী, আমার কাছে বিবাহের অর্থ কি? সেই কথা শুনে সেই দেশের রাজা ভাবল হয়তো সন্ন্যাসী দরিদ্র বলে তার মেয়ের সঙ্গে বিবাহ করতে রাজি নয়। তাই রাজা জানালো তার কন্যার সঙ্গে যে বিবাহ করবে তাকে অর্ধেক রাজত্ব এখনই দিয়ে দেওয়া হবে ও তার মৃত্যুর পর পুরো রাজত্ব সে পাবে। এই কথার পর রাজকুমারী পুনরায় সন্ন্যাসীর গলায় বরমাল্য পরালেন। সন্ন্যাসী বললেন, এ কি বাজে কথা! আমি বিবাহ করতে চাই না, তবু এ কি? এই বলে সন্ন্যাসী পুনরায় মালা ফেলে দিয়ে দ্রুত গতিতে সেই সভা থেকে বেরিয়ে গেলেন। এদিকে যুবকটির প্রতি রাজকন্যা এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে সে সবাইকে জানিয়ে দিল, হয় আমি একে বিবাহ করব, না হলে নিজেকে হত্যা করব। তাই রাজকন্যা যুব সন্ন্যাসীকে ফিরিয়ে আনতে তার পথ অনুসরণ করল। অপরদিকে অন্য সন্ন্যাসী যিনি রাজাকে তার সঙ্গে সেখানে নিয়ে এসেছিলেন তিনি বললেন, চলুন মহারাজ, আমরা ওই দুজনে অনুগমন করি। এই বলে তারা কিছুটা দূরে দূরে থেকে ওই সুদর্শন সন্ন্যাসী ও রাজকন্যার পিছনে পিছনে যেতে লাগলেন। তখন যুব সন্ন্যাসী রাজধানী থেকে বেরিয়ে কয়েক ক্রোশ পথ গ্রামের মধ্য দিয়ে গিয়ে এক বনের মধ্যে প্রবেশ করলেন। রাজকন্যাও তার অনুগমন করল, আর সেই অপর সন্ন্যাসী ও রাজা ওদের পিছনে পিছনে যেতে লাগলো। এদিকে ওই যুব সন্ন্যাসীটি বনের আঁকামাঁকা পথের পূর্ব পরিচিত বলে কোনো এক জটিল পথে প্রবেশ করে অন্তর্ধান হয়ে গেল। রাজকন্যা তখন তার কোনো সন্ধান না পেয়ে অনেক খোঁজ করার পর একটা গাছের তলায় বসে কাঁদতে শুরু করে দিল, কারণ বনের ভিতর থেকে ফেরার পথ তার জানা ছিল না। তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তার কাছে এসে বলল, তুমি কেঁদো না, আমরা তোমার বনের বাইরে যাওয়ার পথ খুঁজে দেব। কিন্তু এখন অন্ধকার এতটাই গাঢ় যে এই পথ খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভব। তাই আমরা আজ রাতটুকু এই বড় গাছের তলায় কাটাবো। সকাল হলেই তোমাকে বনের বাইরে পথ খুঁজে দেব। এই গাছের উপরে এক পাখির বাসা ছিল। সেই বাসাতে এক ছোট্ট পাখি পক্ষিণী ও তাদের 3 জন শাবক থাকত। ছোট পাখিটা নিচের দিকে তাকিয়ে পক্ষিণীকে বলল, দেখো, আমাদের ঘরে কয়েকজন অতিথি এসেছে, কি করা যায় এখন? যেহেতু শীতকাল ছিল আর তাদের কাছে আগুন জ্বালাবার মতো কিছু ছিল না, তাই সে উড়ে গিয়ে এক টুকরো জ্বলন্ত কাঠ এনে সেই অতিথিদের সামনে ফেলে দিল। অতিথিরা কিছু কাঠকুটো দিয়ে সেই আগুনটাকে ভালোভাবে জ্বালিয়ে দিল, কিন্তু এতেও পাখিটি সন্তুষ্ট হতে পারল না। সে পক্ষিণীকে বলল, দেখো, এরা ক্ষুধার্ত, আর আমাদের কাছে এদের খেতে দেওয়ার মতো ঘরে কিছুই নেই। আমরা তো গৃহস্থ, অতিথিদের খেতে দেওয়া আমাদের কর্তব্য, তাই আমি যতটুকু পারি তাই করব। এই বলে সে দ্রুত বেগে সেই আগুনের মধ্যে পড়ল ও মারা গেল। অতিথিরা পাখিটির বাঁচাবার যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু পারল না। উপর থেকে পক্ষিণী ভাবতে লাগলো, ইহারা 3 জন,
আর একটি ছোট্ট পাখি এদের খাওয়ার জন্য যথেষ্ট নয়। তাই স্ত্রীর ধর্ম স্বামীর কর্তব্যকে বিফল হতে না দেওয়া। সেও আগুনে ঝাঁপ দিল ও পুড়ে মারা গেল। শাবক তিনটি সব দেখে ভাবল, আমাদের পিতামাতা নিজেদের জীবন উৎসর্গ করলেও তিনজনের জন্য তা যথেষ্ট ছিল না। পিতামাতার কর্তব্য সম্পূর্ণ করা সন্তানেরও কর্তব্য। এই বলে তারা সবাই মিলে আগুনে ঝাঁপ দিল। এই দৃশ্য দেখে তিনজন অতিথি আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু পাখিদেরকে নিজেদের খাবার হিসেবে গ্রহণ করতে পারলেন না। কোনো রকমের সেই রাত্রিরে অনাহারে থেকে সকালবেলা বনের পথ খুঁজে রাজার কাছে তার কন্যাকে পৌঁছে দিলেন। এবার ভ্রমণে বার হওয়া সেই সন্ন্যাসী রাজার কাছে বললেন, দেখলেন মহারাজ, নিজ নিজ ক্ষেত্রে সবাই বড়। যদি সংসারে থাকতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি সংসার ত্যাগ করতে চান তবে ওই যুব সন্ন্যাসীর মতো হন, যে পরমা সুন্দরী রাজকন্যা ও রাজত্ব তুচ্ছ মনে করেছিল। অর্থাৎ যদি আপনি গৃহস্থ হতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকুন। আর যদি ত্যাগের জীবন বেছে নেন তবে সৌন্দর্য, ঐশ্বর্য ও ক্ষমতার দিকে দৃষ্টিপাত করবেন না। প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড়, কিন্তু একজনের যাহা কর্তব্য তাহা অপরজনের কর্তব্য নয়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।